খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ 18 জুন বৃহস্পতিবার। জানিয়ে দেব আজকের 35টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। 20 বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সরানো হয়েছে, বদলে নতুন 3 মুখ, দাবি ডেরেকের। দলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধে ব্যাংকে চিঠি, তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের কয়েকশো কোটির তহবিল নিয়ে সংকটে কালীঘাট। রক্ষকে ভক্ষক, তরুণীকে ধর্ষণ, আর্জি করে কর্মরত জওয়ানের গ্রেপ্তার অভিযুক্ত। পলতাকাণ্ডে আরও বিপাকে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা, থানায় হামলায় ধৃত আরও 7। জামিন পেলেন অসিত মজুমদার। ধর্ষণের চেষ্টার মামলায় জেলবন্দি ছিলেন প্রাক্তন বিধায়ক। আরজিকর কাণ্ড, প্রাক্তন বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মমতা বিনীতের গ্রেফতারি চান অগ্নিমিত্রা। রক্ষা কবচ প্রত্যাহার, মধ্যপ্রদেশ হাইকোর্টের। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক। পুরুষ লক্ষ্মীর পর পুরুষ বিধবা, 5 বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা। জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট। আরজিকর নিউজ, এরা সব ছিলেন, পুলিশও ছিল। পানিহাটি শ্মশানে সিবিআই, কাদের নাম জানালেন শ্মশানের কর্মীরা। কেউ যেন বাড়িতে না থাকে, ফলতাকাণ্ডে জাহাঙ্গীরের স্ত্রী। অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থনায় আপত্তি, প্রধানমন্ত্রীর বেলায় ছাড়। রেড রোডের যান নিয়ন্ত্রণ নিয়ে বিস্ফোরক নওশাদ। ভূমি দফতরের আধিকারিকের 100 কোটির সম্পত্তির হদিশ। বেশ কয়েকটি ফ্ল্যাট, জমি এবং নগদ টাকার উদ্ধার, মামলা দায়ের। রাজ্য বাজেটে বড় চমক, দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী স্বপন। শুভেন্দু বললেন, এখনই কিছু বলবো না। স্বামী উদয়নকে তুলে নিয়ে গেল পুলিশ। স্ত্রী কেঁদে কেঁদে বললেন, শুধু শুধু একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির। এবার বেফাঁস বিনয়, কাটিহার ব্রিজভূষণরা। সবাই সুবিধা পাবেন না, সরকারি প্রকল্প নিয়ে বিস্ফোরক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অ্যাপ বাইক রাইডারকে গালিগালাজের ঘটনায় কড়া শাস্তি, চাকরি খোয়ালেন তরুণী। রেশনে উন্নত মানের চালের প্রতিশ্রুতি, খাদ্যমন্ত্রীকে দাবিপত্র রেশন ডিলার সংগঠনের। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হবে বিশেষ অনুষ্ঠান। 250 কোটি টাকার স্ক্যাম, কিভাবে হয়েছিল আমফান দুর্নীতি, সবটা ফাঁস করলেন বিজেপি নেতা ববি। পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা। তোলাবাজির আঁতুর ঘর, ডোম জুড়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পর আগুন লাগালো উন্মত্ত জনতা। 5 লক্ষ টাকা দিয়ে নিয়োগ, 2 মাসেই চলে গেল চাকরি। প্রাক্তন মন্ত্রী মানুষের বিরুদ্ধে থানায় যুবক, এফআইআর দায়ের। রায়গঞ্জ নয়, শিলিগুড়িতে এইমস। ফাঁসি দেওয়া মাটি গড়া নাকশাল বাড়িতে জমি দেখা শুরু। উনি কি বাংলাদেশে চলে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও বদল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। আবাস উপভোক্তাদের জন্য কম দামে বালি, আগামী মাস থেকেই মিলবে সুবিধা, জানালেন মন্ত্রী জগন্নাথ। আরজিকর ফাইলস খোলার পরেই সিবিআই দফতরে নির্মল ঘোষ। কার নির্দেশে কেন গিয়েছিলেন, প্রশ্নের মুখে তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো পিএসও ফেরানোর আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি 5 বিধায়ক। বিধানসভায় চাঞ্চল্য। নিজের পরিবারের কাছে সুরক্ষিত নন মমতা, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। আরজিকরের পর এবার খুলল মেসি ফাইলস। সাঁড়াশি চাপে পুলিশের দ্বারস্থ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইলিশের দাম আকাশ ছোঁয়া, জামাই ষষ্ঠীতে পাতে রাখুন এই মাছ, স্বাদে টেক্কা দেবে ইলিশকেও। মার্ডার করে দিয়েছি, নিয়ে যা। বিজেপি কর্মীকে খুনের পর পরিবারকে ফোনে জানালো খুনি। মহিলা কর্মীদের কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার 75 বছরের বৃদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। 20 বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সরানো হয়েছে। তার বদলে 3 জন নতুন অপরিচিত নিরাপত্তা রক্ষী কর্মীকে নিয়োগ করা হয়েছে। বুধবার রাতে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে নবান্নের তরফ থেকে কিছু জানানো হয়নি। ডেরেকের দাবি, দীর্ঘ 20 বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে মমতার বাড়িতে পাঠানো হয়। এই মর্মে প্রথমে ডেরেক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, তারপর ফেসবুক লাইভে গোটা বিষয়টি তুলে ধরেন।
তার আরও দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। ডেরেকের প্রশ্ন, আচমকা কেন এই বদল করা হলো? ভবানীপুরে নির্বাচন ফলাফল সংক্রান্ত মামলা করেছেন বলে, বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করেছেন বলে, কি চলছে এখানে? রাতে তৃণমূলের ফেসবুক পাতা থেকে একটি লাইভ করা হয়। সেখানে দলের কর্মীদের প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত বছরের পুরনো নিরাপত্তা রক্ষীদের তাদের দায়িত্ব থেকে বিনা নোটিশে সরিয়ে দেওয়া হলো কেন? তাদের বার্তা, এভাবে ভয় দেখানো যায় না, এভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দেওয়া যায় না। প্রয়োজন পড়লে আমরা রোজ দিনরাত এভাবে তৃণমূল নেত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সুনিশ্চিত করব। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থার দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে। তার ওপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল নিয়ম তৈরি হলো নতুন সংকট। প্রশ্ন উঠছে, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস? আবারও আরজিকর, এবার রক্ষকই ভক্ষক। আর আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ। হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ, আপত্তিকর ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল, তারপর আরও কয়েকবার ধর্ষণের অভিযোগ। নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তার জওয়ান। চিঠি পাঠানো হয়েছে সিআইএসএফ আধিকারিকদের। তদন্ত চলছে। 9 জুন অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়। ফরেন্সিক পরীক্ষা করার জন্য চিনার পার্ক সংলগ্ন একটি হোটেলের বিছানার চাদর এবং অভিযুক্তের ইউনিফর্মও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানের নাম পারুল আহমেদ। তিনি আরজিকর হাসপাতালে কর্মরত ছিলেন। আরজিকরে নির্যাতিতার মায়ের চিকিৎসা চলছিল। সেই সূত্রে নিউ টাউনের বাসিন্দা নির্যাতিতার সঙ্গে অভিযুক্ত জওয়ান পারুলের পরিচয়। অভিযুক্ত জওয়ান হওয়ায় সঙ্গে আলাপ আলোচনায় ভয় বোধ করেননি নির্যাতিতা। পরিচয়ের পর ক্রমেই তাদের বন্ধুত্ব ও প্রেম। এরপরই বেরিয়ে পড়ে আসল চেহারা। চিনার পার্কের একটি হোটেলে তরুণীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ভয় দেখে ফের ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন নির্যাতিতা। পরে পরিবারকে ঘটনা জানালে নারায়ণপুর থানায় অভিযোগ জানানো হয়। 9 জুন অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়। ফরেন্সিক পরীক্ষা করার জন্য চিনার পার্ক সংলগ্ন একটি হোটেলের বিছানার চাদর এবং অভিযুক্তের ইউনিফর্মও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীরকে থানা থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের দিন জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল। ফলতায় পুষ্পা জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় আরও বিপাকে পড়লেন তার স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক সহ একাধিক ধারা নতুন করে মামলা রুজু করেছে ফলতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীরকে থানা থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের দিন জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ফলতা থানা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট স্থানে সমর্থকদের জড়ো করা হবে। এরপর সেখান থেকে সংগঠিতভাবে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে আনার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে থানা হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15। পুরো ষড়যন্ত্রের নেপথ্যে কারা ছিল এবং পরিকল্পনায় আর কারা জড়িত তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত এগোলে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি এই প্রসঙ্গ তোলেন, সঙ্গে হুঁশিয়ারিও দেন, কেউ যেন নিজের হাতে আইন না তুলে নেন। কোনো গুন্ডামি জঙ্গিপনা বরদাস্ত করা হবে না। তারপরই পুলিশ সুপারকে নির্দেশ দেন, থানায় হামলা চালানোর ঘটনায় ভিডিওতে যাদের গিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ধারায় মামলা রুজু করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে নতুন করে মামলা রুজু করা হলো ফলতা থানায়। অসিত মজুমদারের জামিন মঞ্জুর হলো। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টে 10,000 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন জেলা জজ অমিত চক্রবর্তী। গত 30 মে গ্রেফতার হয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত বাবু। রাস্তা অবরোধ, পুলিশের কাছে বাধা দেওয়া ও তোলাবাজির মামলায়
আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে ধর্ষণের চেষ্টার মামলায় জেলবন্দী ছিলেন প্রাক্তন বিধায়ক। সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা জড়িয়েছিলেন। পুলিশের কাছে বাধা দেওয়া এবং ধস্তাধস্তির অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ মোট 10 জনকে গ্রেফতার করে পুলিশ। চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই গোলমালের ঘটনায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ছাড়াও চুঁচুড়া শহরের পুরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপুরপ্রধান পার্থ সাহা ও পুরসভার একাধিক কাউন্সিলর এবং স্থানীয় প্রথম সারির তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার তদন্তে নতুন করে বড়সড় গতি এনেছে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল বা সিট। 2024 সালের 9 আগস্টের সেই অভিশপ্ত রাতে ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের তলায় এসেছে পানিহাটি শ্মশানের ভূমিকা। এই আবহেই এবার আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সরাসরি গ্রেফতারি দাবি করলেন রাজ্যের বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল ঘোষের এই জিজ্ঞাসাবাদের মধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনার রাতে যারা যারা হাসপাতালে বা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের সকলকে একসঙ্গে বসিয়ে জেরা করার দাবি তোলার পাশাপাশি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সিপির গ্রেফতারি চান। তীব্র ক্ষোভ প্রকাশ করে অগ্নিমিত্রা বলেন, ওই মেয়েটির আত্মা এখনো বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে। যে কোনো মূল্যে তাকে সঠিক বিচার দিতেই হবে। আমিও আগে বলেছি, এখনো বলছি, একা সঞ্জয় রায়ের পক্ষে এই নৃশংস কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার পিছনে প্রভাবশালী মহলের বড় হাত রয়েছে। তাই আমাদের দাবি, ঘটনার রাতে যারা যারা মেয়েটির সঙ্গে ছিল তাদের তো গ্রেফতার করে জেরা করা উচিতই। সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও অবিলম্বে গ্রেফতার করা হোক। আসল সত্যিটা সামনে আসবে। পানিহাটি শ্মশানে দীর্ঘক্ষণ ধরে চিরুনি তল্লাশি ও অনুসন্ধান চালানোর পর বৃহস্পতিবার সকালে সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকরের ঘটনার দিন তড়িঘড়ি নির্যাতিতার মরদেহ সৎকার করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে মৃতার পরিবারের তরফ থেকে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল। বিভিন্ন সূত্র ও নথি থেকে তথ্য সংগ্রহের পর এদিন সকালে নির্মল ঘোষ সশরীরে সিবিআই দফতরে হাজির হন, যেখানে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন। ঘটনার রাতে শ্মশান চত্বরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জোগাড় করাই এখন সিবিআই এর মূল লক্ষ্য। আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীর দায়ের করা মানহানি মামলায় বিপদে তৃণমূল সাংসদ। তৃণমূল নেতার বিরুদ্ধে রাজনৈতিক সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়কে গুন্ডা বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভোপালের এমপি এমএলএ আদালতে মামলা রুজু হয়। একাধিকবার আদালতের তরফে সমন পাঠানো হয়, তবে হাজিরা দেননি অভিষেক। তারপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলা করায় মধ্যপ্রদেশ হাইকোর্টে পরোয়ানা স্থগিতাদেশ দেয় আদালত। বুধবার সেই নির্দেশে প্রত্যাহার করে দেওয়া হয়েছে বলেই খবর। তার ফলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক। বিধানসভার সই জাল ডিজে মন্তব্য মামলায় সিআইডি স্ক্যানারে অভিষেক, আবার তার উপর নিয়োগ দুর্নীতির মামলায় ইডি জেরার মুখোমুখি হয়েছেন। তার উপর মধ্যপ্রদেশ হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহারে ক্রমশ বিপদ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। গত 4 মে 26-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। গেরুয়া ঝড়ে পর্যদুস্ত হয় তৃণমূল। তারপর থেকেই ঘরে বাইরে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের বৈঠকে বারবার অভিষেকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তার দলেরই নেতারা। প্রকাশ্যে অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তারা। অভিষেকের দলীয় পদ কেড়ে নেওয়ার দাবিও ওঠে। আর এই বিদ্রোহের ফলে বর্তমানে ভেঙে চুরে খান একদা শাসক শিবির। এই পরিস্থিতিতে 3টি মামলায় চাপে অভিষেক। বিধানসভার সই জাল মামলায় একাধিকবার সিআইডি তলব করে তাকে। বেশ কয়েকবার তলব এড়ান। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গ্রেপ্তারি রুখতে রক্ষা কবচ পেয়েছেন অভিষেক, তবে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে তাকে। সে কারণে অবশেষে এই মামলার ভবানী ভবনে 2 দিন হাজিরা দিয়েছেন তিনি। ডিজে মামলাতেও তাকে ইতিমধ্যে তলব করেছে সিআইডি। হাজিরাও দিয়েছেন ভবানী ভবনে। আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও বর্তমানে ইডি স্ক্যানারে অভিষেক। গত সোমবার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি। মাঝে আবার আমফানের ত্রাণ দুর্নীতিতেও তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এছাড়া গরু পাচার, বালি পাচার সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তবে মধ্যপ্রদেশ হাইকোর্টের রক্ষা কবচ খারিজের ফলে যেন এক লহমায় বিপদ অনেকটাই বাড়ল অভিষেকের। রাজ্যে পালাবদলের পর ধরা পড়েছে একের পর এক পুরুষ লক্ষ্মী। এবার পাওয়া গেল পুরুষ বিধবার হদিশ। নদিয়া জেলার সরাটি গ্রাম পঞ্চায়েতের
চরসরাটি এলাকার এক পুরুষ গত 5 বছর ধরে প্রতি মাসে নিয়ম করে তুলছেন বিধবা ভাতা। ভাতা প্রাপকের নাম নরেন ঘোষ। আর এই নজিরবিহীন দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান বৈদ্যনাথ দাসের চরম রোষের মুখে পড়ল সংবাদ মাধ্যম। এলাকার দুর্নীতির খবর সামনে আসতেই সত্যতা যাচাইয়ের জন্য সরাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈদ্যনাথ দাসের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুনে হয়ে যান তিনি। রীতিমতো সাংবাদিক দালাল বলে আক্রমণ করেন এবং নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করার পাশাপাশি অবশ্য নিজেরও পঞ্চায়েত পিঠ বাঁচাতে অদ্ভুত যুক্তি দিয়েছেন উপপ্রধান। তার দাবি এই ঘটনায় পঞ্চায়েতের কোনো ভুল নেই, যা ভুল হয়েছে সব বিডিও অফিসের তরফে হয়েছে। আবেদনপত্র যাচাই বা স্ক্রুটিনি করার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের গাফিলতি ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের স্পষ্ট অভিযোগ, আবেদনপত্র যখন জমা নেওয়া হয়েছিল তখন থেকেই স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল। তাদের দাবি, এই বিরাট ভুল চোখের সামনে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, উপপ্রধান এবং অঞ্চলের নেতারা পুরো বিষয়টি আড়াল করে রেখেছিলেন। এদিকে এই ঘটনায় সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল খোদ নরেন ঘোষের পরিবারে। নরেনবাবুর স্ত্রী সুমতি ঘোষের দাবি, তারা কখনো বিধবা ভাতার জন্য আবেদনই করেননি। বার্ধক্য ভাতার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু প্রশাসনিক কোনো ভুলের কারণে তা বিধবা ভাতা হিসেবে অনুমোদিত হয়ে যায়। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই বিষয়ে বলেন, তৃণমূল সরকারের আমলে সবকিছুতেই দুর্নীতি হয়েছে, তাই নিজেরা সচেতন হন। এখন তৃণমূল সরকার যে ভুল করে গেছে সেগুলি ঠিক করা আর সে ব্যাপারে পদক্ষেপ নেওয়াই মূল কাজ। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলনেতার নির্বাচন নিয়ে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, যার ফলে রাজ্যে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার আইনি স্বীকৃতি পেয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নির্দেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের হার হলো কলকাতা হাইকোর্টে। জোর ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল। গত দুদিন ধরে বিধানসভার বিরোধী দলনেতার নিয়োগের বৈধতা নিয়ে সওয়াল জবাব চলে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। গতকাল বুধবার সব পক্ষের বক্তব্য শুনে মামলার শুনানি শেষ হয়। আজ বৃহস্পতিবার এই বিষয়ে রায় দেওয়ার কথা ছিল হাইকোর্টের। সেই মতো আদালতে বসতেই বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশে জানায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বেছে নেওয়ার সিদ্ধান্তে কোনো ভুল নেই, ফলে ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করা হলো। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। বিচারপতি কৃষ্ণা রাও আরও জানিয়েছেন, আগামী 28শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যপাল আর.এন. রবির ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন। আগামী সোমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার আগে হাইকোর্টের নির্দেশে তৃণমূলের বিরোধী গোষ্ঠী বড় জয় পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে বিধানসভার কার্যক্রমে কোনো সুবিধা হবে না এই নির্দেশের পরে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই নির্দেশ পছন্দ না হলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার রাস্তা খোলা রয়েছে মমতাপন্থী তৃণমূলের কাছে। খুলে গেছে আরজিকর ফাইলস। বুধবার পানিহাটি শ্মশানে যান সিবিআই এর 4 তদন্তকারী আধিকারিক। নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ পরিবারের। পিছনে কারা জানতে শ্মশানের কর্মীদের জিজ্ঞাসাবাদ। চেক করা হয় অভয়ার দেহ সৎকারের রাতের রেজিস্টার। আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি কেন সৎকার করা হয়েছিল? দ্রুত সরকারের নেপথ্যে কি কোনো চাপ কাজ করেছিল? সৎকার যাতে তাড়াতাড়ি হয় সেজন্য শ্মশানে কোনো রাজনৈতিক নেতা এসেছিলেন কি? আরজিকর কাণ্ডে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বুধবার পানিহাটি শ্মশানে পৌঁছয় সিবিআই। পালাবদলের পরই খুলছে আরজিকর ফাইলস। বুধবার সকালে সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের 4 জন সদস্য পানিহাটি শ্মশানে যান। পানিহাটি শ্মশানের কর্মী বলেন, আমরা তো জানতাম না এরকম প্যাথাটিক দুর্ঘটনা ঘটেছে। প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা তখন তো আমরা জানতাম না, আমরা তখন জানতাম নর্মাল একটা দুর্ঘটনা ঘটিয়েছে। পাড়ার মেয়ে, পাড়ার ডাক্তার, কাউন্সিলর, এমএলএ এরা সব ছিলেন, পুলিশও ছিল। আগে 2টো বডি ছিল, তারপর বলল যে ঠিক আছে ওটা আগে হয়ে যাক। সোমনাথ দে, নির্মল ঘোষ এরা ছিলেন। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেলের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। অভিযোগ, ময়নাতদন্তের পর তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে তরুণীর শেষকৃত্য সেরে ফেলা হয়। এর আগে সববাহী গাড়ির চালক বলেছিলেন, পানিহাটি শ্মশানে গিয়ে দেখি সব রেডি, পোড়ানোর সব তৈরি। পুলিশ দৌড়ে এসে 500 টাকা দিয়ে আমায় ছেড়ে দেয়। এর জন্ম পানিহাটি পুরসভার তৎকালীন কাউন্সিলর ও তৃণমূল নেতা সোমনাথ দেকে দায়ী করে অবহার পরিবার। পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নামও শোনা গেছিল তাদের মুখে। 2024 সালের 9 আগস্ট রাতে পানিহাটি শ্মশানে ঠিক কী ঘটেছিল? শ্মশানে কারা কারা ছিলেন? কে মৃতদেহ দাহ করেছিলেন? শ্মশানের কর্মীরা কি দেখেছিলেন? কারা কি বলেছিলেন? এইসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর জানতে
পানিহাটি শ্মশানের অফিসে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পানিহাটির এক শাসন কর্মীর কথায় একটা পোস্টমর্টেম বডি আসে সন্ধে খুব জোর 6টা থেকে 7টা 8টা, এরপরে আর পোস্টমর্টেমের সচরাচর বডি আসে না। একটা যখন 11টার সময় এসেছে তার মানে এটা নিয়ে সারাদিন নাজেহাল চলেছে। আমরা তো তখন জানি না কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে রহস্য আছে। রেজিস্টার খাতা দেখতে চাইলেন, দেখালেন যে কি লেখা আছে না আছে, কিভাবে হয়েছে ওগুলোই সব দেখালেন। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই খুলেছে আরজিকর কাণ্ডের ফাইল। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। গত সোমবার সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধানের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্তকারী দল আরজিকর মেডিকেল কলেজে যান এবং পানিহাটি শ্মশানে গেলে তদন্তকারীরা দল